নেফ্রনের নর্মাল স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া জানি যে নেফ্রনের কি নিয়ে তৈরি নেফ্রনের স্ট্রাকচারে পরপর কি থাকে পার্টগুলো, প্রতিটা পার্টের কি সেল নিয়ে তৈরি, প্রতিটা পার্টের ক্যারেক্টার কি, এই সম্বন্ধে একটা আইডিয়া আমাদের তৈরি হয়েছে। ওকে, এবার স্ট্রাকচারের দিক দিয়ে যদি ভালোভাবে দেখা যায়, পুরো কিডনির মধ্যে আমরা দুই ধরনের নেফ্রন পাই। যে নেফ্রনগুলোর কমন স্ট্রাকচার একই, কিন্তু তার সত্ত্বেও স্পেসিফিক কিছু ভ্যারিয়েশনের উপর রেসপেক্টে আমরা দুটো টাইপের নেফ্রনকে দেখি। এই দুটো টাইপের নেফ্রন দুটো জায়গায় লোকেট করে কিডনির অ্যাকচুয়ালি নেফ্রন থাকে কোথায়? কর্টেক্সে। কর্টেক্সের দুটো রিজিয়ানে থাকা নেফ্রনগুলো দুটো টাইপের হয়। দুটো টাইপ মানে এদের কমন স্ট্রাকচার একই, প্রত্যেকেই বায়োম্যান ক্যাপসুল, গ্লোমেরুলাস, বায়োম্যান ক্যাপসুল, পিসিটি, হ্যান্ডিল লুপ, ডিসিটি, কালেক্টিং ডাক্ট নিয়ে সবাই তৈরি, কিন্তু এদের মধ্যেও কিছু ভ্যারিয়েশন থাকে। সেই ভ্যারিয়েশনের রেসপেক্টে তারা সেই নেফ্রনকে আবার দুটো ভাগে ভাগ করি। সেই দুটো নেফ্রন কোথায় লোকেটেড? কর্টেক্সের দুটো সেপারেট জায়গায় লোকেটেড। তাহলে এদের পার্থক্য দুটো, একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স, একটা ডিফারেন্স হচ্ছে লোকেশনাল ডিফারেন্স। স্ট্রাকচারাল ডিফারেন্স পার্থক্য থাকার জন্য এদের মধ্যে ফাংশনালও কিছু পার্থক্য থাকে। তাহলে এই নেফ্রন, বললাম কিডনির মধ্যে দুটো টাইপের নেফ্রন পাওয়া যায়, সে নেফ্রনের আমরা তিন ধরনের পার্থক্যকে আইডেন্টিফাই করি। একটা হচ্ছে লোকেশনের দিক দিয়ে পার্থক্যটা আলাদা হয়, দুটো পার্থক্য পাওয়া যায়। ফাংশনের দিক দিয়ে তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল দিক দিয়েও পার্থক্য লক্ষ্য করা যায়। এবার এই দুটো নেফ্রন সম্বন্ধে আমরা জানবো। ওকে, আমি আগেই বললাম দুটোর নামই নেফ্রন, মানে দুটোরই কমন স্ট্রাকচার গুলো থাকবে, সবগুলোরই থাকবে বায়োম্যান ক্যাপসুল, সবগুলোরই থাকবে গ্লোমেরুলাস, সবগুলোরই থাকবে আমার পিসিটি, হেনলি লুপ, ডিসিটি, কালেক্টিং ডাক্ট, কিন্তু তার মধ্যেও কিছু ভ্যারিয়েশন থাকবে। ওকে, আমরা নর্মাল নেফ্রনের যে নর্মাল যে কিডনি দেখেছি, এটা যে কিডনির ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচার সম্বন্ধে পরিচিত, যে কিডনি স্ট্রাকচারের এই পোর্শনটাকে আমরা বলি কর্টেক্স, পুরো কিডনি স্ট্রাকচার এই পোর্শনটাকে আমরা বলি কর্টেক্স, এটাকে বলি মেডলা। কর্টেক্সের মধ্যে আবার দুটো রিজিয়ানে ভাগ করি। কর্টেক্সের যে রিজিয়ানটা মিডালার কন্ট্যাক্টে থাকে তাকে আমরা বলি জাক্সটা মেডুলারি রিজিয়ান। যেটা ঠিক মেডুলার কন্ট্যাক্টে থাকে এটাকে বলা হয় জাক্সটা মেডুলারি রিজিয়ান। এই পোর্শনটাকে আমরা বলি জাক্সটা মেডুলারি নিউরন, একে বলা হয় জাক্সটা মেডুলারি রিজিয়ান। জাক্সটা মেডুলারি রিজিয়ান কার পার্ট? এটা কিন্তু মেডুলার পার্ট নয়, এটা হলো কর্টেক্সের পার্ট। পার্টটা কিন্তু কর্টেক্সের, কিন্তু এই রিজিয়ানটাকে আমরা বলি জাক্সটা মেডুলারি রিজিয়ান। মেডুলার ঠিক কাছে থাকে। আর এই যে রিজিয়ানটা, যেটা পেরিফেরাল দিকে থাকে, এই যে রিজিয়ান, এই রিজিয়ানটাকে আমরা বলি সুপারফিশিয়াল রিজিয়ান। দুটোই কিন্তু কর্টেক্সের ভাগ। এইটাকে আমরা কি বলবো?
সুপারফিশিয়াল রিজিয়ান, সুপারফিশিয়াল রিজিয়ান, তাহলে পুরো কিডনি কর্টিক্যাল রিজিয়ানের আমরা দুটো পার্টে সাবডিভাইড করছি। একটা পার্ট যেটা মেডুলার কন্ট্যাক্টে থাকে তাকে আমরা বলছি জাক্সটা মেডুলারি রিজিয়ান, আর একটা রিজিয়ান পাচ্ছি যারা এর পেরিফেরাল রিজিয়ানটাকে, কর্টেক্সের যে পেরিফেরাল রিজিয়ান তাকে আমরা বলি সুপারফিশিয়াল রিজিয়ান। ওকে, জাক্সটামেডুলারি রিজিয়ান আর সুপারফিশিয়াল রিজিয়ান দুটোকে হয়তো আইডেন্টিফাই করতে পারলাম। এবার এই দুটো জায়গার নেফ্রন নিয়ে যখন আমরা স্টাডি করি, দেখি নেফ্রনগুলোর মধ্যে স্ট্রাকচারাল কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সুপারফিশিয়াল নেফ্রনের যে নেফ্রনগুলো থাকে আর জাক্সটামেডুলারি রিজিয়ানে যে নেফ্রনগুলো থাকে, এদের মধ্যে স্ট্রাকচারাল কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই। ওই ডিফারেন্সের ওপর বেস করে নেফ্রনগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। এই নেফ্রনটাকে আমরা বলি সুপারফিশিয়াল রিজিয়ানে যে থাকে তাকে আমরা বলি সুপারফিশিয়াল নেফ্রন, এটাকে বলা হয় নেফ্রন। আর যারা জাক্সটামেডুলারি রিজিয়নে থাকে তাকে আমরা বলি জাক্সটামেডুলারি নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রন। তাহলে নেফ্রনের দুটো ভাগে ভাগ করা হলো অ্যাকর্ডিং টু পজিশন বা লোকেশন। নেফ্রন মানেই জানি কর্টেক্সে থাকে, কর্টেক্স ছাড়া অন্য কোথাও নেফ্রন থাকতে পারে না। তাহলে কর্টেক্সের মধ্যেই কর্টেক্সের দুটো পজিশনের উপর ডিপেন্ড করে নেফ্রনকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটাকে বলছি সুপারফিশিয়াল নেফ্রন, যে সুপারফিশিয়াল রিজিয়ন এক্সিস্ট করে, আর যে জাক্সটা মেডুলারি নেফ্রন, যে জাক্সটা মেডুলারি রিজিয়নে এক্সিস্ট করে। এটা হলো লোকেশন। এবার আসছি তাদের মধ্যে স্ট্রাকচারের পার্থক্য। কি ধরনের স্ট্রাকচারের পার্থক্য সেটা যদি দেখি, কি দেখবো? নেফ্রনে এটা কি করলাম, বায়োম্যান ক্যাপসুল। বায়োম্যান ক্যাপসুল হলে নেফ্রনের মধ্যে কি থাকবে সব সময়? গ্লোমেরুলাস থাকবে। আমরা কি জানি অ্যাফারেন্ট আর ইফারেন্ট, অ্যাফারেন্টের ডায়ামিটার হয় বেশি, ইফারেন্টের হয় কম। এরা একে অপরের সঙ্গে জুড়ে কি তৈরি করে? এটা কি গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস আর এটা কি বায়োম্যান ক্যাপসুল। গ্লোমেরুলাস বায়োম্যান ক্যাপসুল মিলে কি তৈরি হয়, আমরা কি বলেছিলাম? বায়োম্যান ক্যাপসুল আর গ্লোমেরুলাসকে মিলে আমরা কি বলি? এটাকে বলি ম্যালপিজিয়ান কর্পাসেল। আগের দিন বলেছিলাম এগুলো ম্যালপিজিয়ান কর্পাসেল। এই দুটো নেফ্রনের পার্ট, নর্মাল নেফ্রন থেকে এতটুকু পার্থক্য করে নি। এর পরের পার্টটা কি হয় খেয়াল কর। এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যদি পার্টগুলোকে দেখি, এই পোর্শনটাকে আমরা বলি ম্যালপিজিয়াম কর্পাসেল, এই পার্টটাকে আমরা বলি কি পিসিটি, এই পার্টটাকে বলি হেনলি লুপ, এই পার্টটাকে কি বলি ডিসিটি, এটাকে কি বলি কালেক্টিং ডাক্ট। এটা হচ্ছে নর্মাল নেফ্রনের স্ট্রাকচার। সুপারফিশিয়াল যে নেফ্রন, সেই নেফ্রনটা এরকম স্ট্রাকচার হয়। এবার আসছি জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রনের স্ট্রাকচারটা কেমন, এটা একটু কম্পেয়ার করার চেষ্টা কর। বল এই দুখানা যে নেফ্রন করলাম, এটাকে বলছি সুপারফিশিয়াল নেফ্রন, এটাকে বলছি জাক্সটা মেডুলারি নেফ্রন। এর ক্ষেত্রেও কি হয়, এর ক্ষেত্রে এই অবধি যে স্ট্রাকচার এটাকে আমরা কি বলবো ম্যালপিজিয়াম কর্পাসেল। এখান থেকে এই যে স্ট্রাকচার এটাকে কি বলবো পিসিটি, এটাকে কি বলবো হেনরি লুপ, এটাকে কি বলবো ডিসিটি, এটাকে কি বলবো কালেক্টিং ডাক্ট। এবার দেখ
দুটো ছবির মধ্যে স্ট্রাকচারাল পার্থক্যটা কোথায়? সুপারফিশিয়াল নেফ্রন আর জাক্সটামেডুলারি নেফ্রনের মধ্যে মেন পার্থক্য হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রনের হেনরির লুপটা সবসময় বড় হয়, আর সুপারফিশিয়াল নেফ্রনের ক্ষেত্রে হেনরির লুপটা ছোট হয়। এটা হচ্ছে মেন পার্থক্য, স্ট্রাকচারাল পার্থক্য। প্রথমে লোকেশনের পার্থক্য বললাম, দ্বিতীয় পার্থক্য হচ্ছে স্ট্রাকচারাল পার্থক্য। কি পার্থক্য? হেনরির লুপ, হেনরি লুপ ছাড়া বাকি সব এক। তাহলে হেনরির লুপের লেন্থটা জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে বেশি হয় আর এর ক্ষেত্রে কম হয়। হেনরি লুপের কাজ কি মেনলি? আমরা হেনরি লুপের কাজ হিসাবে জানি এর কাজ হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন। ওয়াটার রিঅ্যাবজর্পশন, হেনরি লুপের কাজ যদি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, তাহলে যার হেনরি লুপ বড় হবে সে বেশি করে ওয়াটার রিঅ্যাবজর্ব করতে পারবে, আর যার হেনরি লুপ কম হবে সে কম ওয়াটার রিঅ্যাবজর্ব করতে পারবে। তাহলে ওয়াটার এই হেনরির লুপের স্ট্রাকচারের উপর বেস করে সুপারফিশিয়াল নেফ্রন আর জাক্সটামেডুলারি নেফ্রনের ফাংশনের মধ্যে পার্থক্য কি? এরা বেশি করে ওয়াটার রিঅ্যাবজর্ব করতে পারে, এরা কম ওয়াটার রিঅ্যাবজর্ব করতে পারে। বোঝা গেল? হ্যালো, এবার বক্তব্য হচ্ছে এই দুই ধরনের নেফ্রন থাকলেও সব সময় দুই ধরনের নেফ্রন অ্যাক্টিভ থাকে না। স্পেশাল কন্ডিশনে সুপারফিশিয়াল নেফ্রন কাজ করে, আর আরেকটা স্পেশাল কন্ডিশনে জাক্সটামেডুলারি নেফ্রন বেশি অ্যাক্টিভ হয়। তো কখন কোনটা কাজ করে সেটা ডিপেন্ড করে কোন জায়গায় ব্লাড ফ্লো বেশি। সুপারফিশিয়াল রিজিয়নের ব্লাড ফ্লো আমার হাই লেভেলে আছে, না জাক্সটামেডুলারি রিজিয়নে ব্লাড ফ্লো হাই লেভেলে আছে? যেখানে ব্লাড ফ্লো বেশি থাকবে সেখানে আমার সেখানে তখন সেই রিজিয়নের নেফ্রনটা তত বেশি অ্যাক্টিভ হবে। যখন সুপারফিশিয়াল নেফ্রনে ব্লাড ফ্লোটা বাড়ে তখন সুপারফিশিয়াল নেফ্রনগুলো অ্যাক্টিভ, ওরা অ্যাক্টিভলি কাজ করে। যখন জাক্সটামেডুলারি রিজিয়নে ব্লাড ফ্লো বাড়ে তখন জাক্সটামেডুলারি রিজিয়নের আমার এগুলো কি বলে নেফ্রন গুলো বেশি কাজ করে। এবার বক্তব্য হচ্ছে সুপারফিশিয়ালে ব্লাড ফ্লো কখন হবে, জাক্সটামেডুলারি রিজিয়নে ব্লাড ফ্লো কখন বাড়বে? যখন আমাদের ব্লাড ভলিউম বেশি থাকে, যখন আমাদের ব্লাড ভলিউম বেশি থাকে, খেয়াল কর আমাদের ব্লাড ভেসেল কিন্তু এরকম, ভালো করে বোঝার চেষ্টা কর। এই মেডলা থেকে ব্লাড ভেসেল গুলো আস্তে আস্তে এই কর্টেক্সের দিকে যায়। তাহলে ব্লাড যাওয়ার সময় এইভাবে ব্লাড দিতে দিতে যাবে। খেয়াল কর সুপারফিশিয়ালে ব্লাড ফ্লো কখন পৌঁছাবে? যখন আমার ব্লাডের কোয়ান্টিটি বা ব্লাড ভলিউম খুব হাই আছে, তখনই কি হবে সুপারফিশিয়াল রিজিয়নে ব্লাডটা ফ্লো হয়, এবং তখন সুপারফিশিয়াল নেফ্রনগুলো মোর অ্যাক্টিভ হয় এবং তারা ইউরিন প্রোডাকশনে পার্টিসিপেট করে। যখন ব্লাড ভলিউম কমে যায় তখন ব্লাডটা আমার সুপারফিশিয়াল অবধি যায় না, তখন মেডুলারি রিজিয়নে ব্লাড ফ্লোটা বাড়ে, তখন আমার মেডুলারি রিজিয়নের নেফ্রনগুলো অ্যাক্টিভলি কাজ করে। ডিপেন্ড করে ব্লাড ফ্লো, ব্লাড ফ্লোটা কার উপর ডিপেন্ড করে? ব্লাড ভলিউম। আমার ব্লাড ভলিউম বেশি আছে না কম আছে? ব্লাড ভলিউমের সঙ্গে ব্লাড ফ্লো ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি আমার ব্লাড ভলিউমটা কমে যায় সেক্ষেত্রে ব্লাড ফ্লো সাপ্লাই কোথায় হবে? জাক্সটামেডুলারি রিজিয়নে। যদি আমার ব্লাড ফ্লো বেড়ে যখন যদি আমার ব্লাড ভলিউম বাড়ে সেক্ষেত্রে আমার ব্লাডটা সাপ্লাই হবে কর্টিক্যাল রিজিয়নে। এবার ব্লাড ভলিউম মানে ব্লাডের মধ্যে ওয়াটার কোয়ান্টিটি কত আছে, হাই আছে না লো আছে? যদি ব্লাডের মধ্যে ওয়াটার কোয়ান্টিটি হাই থাকে তাহলে ব্লাড ভলিউম বেশি, ব্লাডের মধ্যে ওয়াটার কোয়ান্টিটি কম থাকে মানে ব্লাড ভলিউম কম। ব্লাডের মধ্যে ওয়াটার কোয়ান্টিটি কখন থাকবে বেশি? মানে আমরা যখন আমাদের ইন্টারনাল এক্সটার্নাল এনভায়রনমেন্টে যখন ওয়াটার অ্যাভেলেবেল থাকবে, আমরা যে এনভায়রনমেন্টে এক্সিস্ট করি সেই এনভায়রনমেন্টে ওয়াটার অ্যাভেলেবেল, তখন কিন্তু আমাদের বডিতে ব্লাড ভলিউম সবসময় হাই থাকবে এবং সেই সময় নর্মালি সুপারফিশিয়াল নেফ্রন কাজ করে। কিন্তু দেখা গেল আমরা এমন একটা এনভায়রনমেন্টে চলে এলাম যেখানে ড্রাই এনভায়রনমেন্ট, যেখানে আমার এক্সটার্নাল এনভায়রনমেন্টে ওয়াটার কোয়ান্টিটি কম, সেক্ষেত্রে বডি থেকে ওয়াটারটা আমার যত বেরিয়ে যাবে
সেক্ষেত্রে বডির ওয়াটার ভলিউম বা ব্লাড ভলিউম কমতে শুরু করবে। সেক্ষেত্রে বডি সবসময় চাইবে আমার যেটুকু ওয়াটার আছে সেটুকু ওয়াটারকে লস করা যাবে না, তাকে স্টোর করতে হবে। তার মানে যখনই ব্লাড ফ্লো কমবে, ব্লাড ভলিউম কমবে, মানে ব্লাড ফ্লো কমবে, তখনই ব্লাডটা সাপ্লাই হবে জাক্সটা মেডুলার রিজিয়ানে, এবং জাক্সটা মেডুলার রিজিয়ানে নেফ্রনগুলোর তখন ইউরিন এবং রিঅ্যাবজর্পশন রেটটা বাড়ানোর জন্য আমার কি হবে, ওয়াটারটা লস কম হবে, এবং সেক্ষেত্রে আমার জাক্সটা মেডুলার নেফ্রন কাজ করে, তার হেনরির লুপটা হাই বলে সে নর্মালি কি করে, আমার ওয়াটার রিঅ্যাবজর্পশন রেট বাড়ায়। এই জাক্সটামেডুলারি নেফ্রন আর সুপারফিশিয়াল নেফ্রনের ক্ষেত্রে তাহলে তিনখানা পার্থক্য ক্লিয়ার করলাম। একটা হচ্ছে লোকেশন, একটা স্ট্রাকচার, একটা হচ্ছে ফাংশন। এছাড়াও আরেকটা স্ট্রাকচারাল ডিফারেন্স লক্ষ্য করা যায়, সেটা কি, সুপারফিশিয়াল এই নেফ্রনগুলোর ক্ষেত্রে আমরা এইটুকু জানি, এই আর্টারিটাকে কি বলি আমরা, যার মধ্যে দিয়ে ব্লাড ঢোকে, এটাকে কি বলি আমরা, এটাকে বলি অ্যাফারেন্ট। এটাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টারি। আর যার মধ্যে দিয়ে ব্লাড বেরোয় তাকে আমরা কি বলি, এটাকে বলে ইফারেন্ট আর্টারি। এটুকু নিয়ে কোনো কনফিউশন নেই। এটুকু অ্যাফারেন্ট আর ইফারেন্টের মাঝে যে ক্যাপিলারি তৈরি হয় তাকে আমরা বলি পোর্টাল আর্টারি। এটা অন টাইপ অফ পোর্টাল আর্টারি, তাই তো? যাই হোক, এবার অ্যাফারেন্ট আর্টারি তো আমার এখানে যে ব্লাড ঢুকছে যে আর্টারি, সেই আর্টারির একটা ব্রাঞ্চ, এটা অ্যাকচুয়ালি আমাদের রেনালের মধ্যে যে আর্টারি ঢুকছে, রেনাল আর্টারি, তারই একটা ব্রাঞ্চ। সেটা আস্তে আস্তে অনেকগুলো ভাগে ভাগ হয়, ভাগ হয়ে তার একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি, তো না, আর্টেরিওল, অ্যাফারেন্ট আর্টেরিওল। এই অ্যাফারেন্ট আর্টেরিওল এসে ক্যাপিলারি তৈরি করে, যাকে আমরা বলি গ্লোমেরুলাস। এবার গ্লোমেরুলাস তৈরি হওয়ার পর ইফারেন্ট আর্টেরিওল কি করে, ইফারেন্ট আর্টেরিওল কি করে, ইফারেন্ট আর্টেরিওল এরপরে এইভাবে এক্সটেন্ডেড হয়। ইফারেন্ট আর্টারিওল এইভাবে এক্সটেন্ডেড হয়ে এরা এখানে ক্যাপিলারি ফর্ম করে। এখানে ক্যাপিলারি ফর্ম করে এখানে তৈরি হয় ভেন, এখানে রেনাল ভেনিউল তৈরি হয়। রেনাল ভেনিউল তৈরি হয়, ভেনিউল গুলো আস্তে আস্তে ভেনের সঙ্গে কন্ট্যাক্ট হয়। তাহলে অ্যাফারেন্ট আর্টারিওল সেটা গ্লোমেরুলাস তৈরি করলো ক্যাপিলারি, তারপরে এই ইফারেন্ট আর্টেরিওলটা আবার কি আরেকটা ক্যাপিলারি তৈরি করে, যে ক্যাপিলারিটা রেনাল টিউবুলকে ঘিরে থাকে। রেনাল টিউবুলের মধ্যে কারা পড়ে, পিসিটি, হেনরি লুপ, ডিসিটি। এই ধরনের যে রেনাল ক্যাপিলারি, এটাকে বলা হয় রেনাল ক্যাপিলারি বেড। এটাকে আমরা কি বলি, এই ক্যাপিলারিটাকে বলা হয় রেনাল ক্যাপিলারি বেড। এটাকে বলা হয় রেনাল ক্যাপিলারি বেড। এই রেনাল ক্যাপিলারি বেড কি করে, রেনাল ক্যাপিলারি বেড পিসিটি, হেনরি লুপ, ডিসিটি থেকে নিউট্রিয়েন্টস আর ওয়াটারটাকে রিঅ্যাবজর্ব করে। তাহলে রেনাল ক্যাপিলারি বেডের কাজ হচ্ছে সুপারফিশিয়াল নেফ্রনের থেকে আমার নেফ্রন থেকে নিউট্রিয়েন্টস আর ওয়াটারটাকে রিঅ্যাবজর্ব করা। এখানে খেয়াল কর, এটা হচ্ছে রেনাল ক্যাপিলারি বেড, এটা একটা ক্যাপিলারি। আবার গ্লোমেরুলাস, এটা একটা ক্যাপিলারি। দুটো ক্যাপিলারির মাঝে যে ভেসেল থাকে সেই ভেসেলটাকে আমরা বলি পোর্টাল ভেসেল। এই পোর্টাল ভেসেলটা কি, আর্টারিওল, এটাকে বলা হয় পোর্টাল আর্টারি। এই ইফারেন্ট আর্টারিওলটাকে জেনারেলি বলা হয় পোর্টাল আর্টারি। আর এই দুটো ভেসেলের মাঝে যেহেতু তৈরি হয়, দুটো ক্যাপিলারির মাঝে যে ভেসেল তৈরি হয় তাকে আমরা বলি পোর্টাল, তাই এটার নাম হচ্ছে পোর্টাল আর্টারি। ওকে, যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল নেফ্রনের ক্যাপিলারি অ্যারেঞ্জমেন্ট। এই ক্যাপিলারিটা কি বললাম, রেনাল ক্যাপিলারি বেড, রেনাল ক্যাপিলারি বেড, আরসিবি।
এবার চলে আসি জাক্সটা মিডলারি নেফ্রনের ক্ষেত্রে। এখানে কি হয়, এখানেও যে ইফারেন্ট আর্টেরিওলটা বেরিয়ে আসে, এই ইফারেন্ট আর্টেরিওলটা এখান থেকে বেরিয়ে আসার পর কি হয়, বেরিয়ে আসার পর এও এখানে ক্যাপিলারি তৈরি করে এবং এই ক্যাপিলারি থেকে একটা ব্রাঞ্চ তৈরি হয়। এখান থেকে একটা ব্রাঞ্চ তৈরি হয়, যে ব্রাঞ্চটা এই হেনরির লুপের সঙ্গে প্যারালালি এক্সটেন্ডেড থাকে। এভাবে হেনরি লুপের সঙ্গে প্যারালালি এক্সটেন্ডেড একটা ব্রাঞ্চ তৈরি হয় এভাবে। যে ব্রাঞ্চটা আবার এভাবে ইন্টার কানেক্টেড থাকে, এরা অ্যাকচুয়ালি কি হয়, হেনরির লুপ থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে এখানে ইউ শেপের যে ক্যাপিলারিটা তৈরি হচ্ছে, ইউ শেপের যে ক্যাপিলারিটা হেনরি লুপের সঙ্গে এক্সটেন্ডেড থাকে প্যারালালি, এই ক্যাপিলারিটাকে আমরা বলি ভেসা রেক্টা। এইটাকে বলা হয় এইটাকে বলা হয় ভেসা রেক্টা। এই যে স্ট্রাকচার, এটাকে বলা হয় ভাষা, VASA রেক্টা, RECTA, এটাকে বলা হয় ভেসা রেক্টা। তাহলে ভেসা রেক্টা কি? ভেসা রেক্টা হচ্ছে অন টাইপ অফ ক্যাপিলারি অ্যারেঞ্জমেন্ট। কোথায়? জাক্সটা মেডুলারি নেফ্রনের, যেটা হেনরি লুপের সঙ্গে প্যারালালি এক্সটেন্ডেড থাকে। এর কাজ হচ্ছে হেনরি লুপ থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। তাহলে এখানে কিছু টার্ম বললাম, পেরিটিউবুলার, এখানে রেনাল পেরিটিউবুলার ক্যাপিলারি বেড বলে। এখানে একটা কথা যোগ করিস, পেরিটিউবুলার, পিসি, রেনাল পেরিটিউবুলার ক্যাপিলারি বেড, রেনাল পেরিটিউবুলার ক্যাপিলারি বেড, আর এইটাকে বলা হয় ভেসা রেক্টা। তাহলে ভেসা রেক্টা আর রেনাল পেরিটিউবুলার ক্যাপিলারি বেড, দুটো জায়গা ক্লিয়ার হলো? অ্যাকচুয়ালি নর্মালি আমার জাক্সটা মেডুলারি নেফ্রনটা এক্সিস্ট করে এই ফর্মে। মানে বলতে চাইছি, জাক্সটা মেডুলারি নেফ্রনের ক্ষেত্রে পিসিটি বা ডিসিটি থেকে হেনরি লুপের লেংথটা এতটাই বেশি, এর রেসপেক্ট এরা নেগলিজেবল। ওর জন্য যখন এখানকার ক্যাপিলারিটা অবজার্ভ করা হয়, এই ক্যাপিলারিটায় বেশি করে প্রমিনেন্ট ফর্মে এক্সিস্ট করে। ওর জন্য এই স্ট্রাকচারটাকে আমরা বলি ভিসা রেক্টা। এই যে স্ট্রাকচার, এই যে ক্যাপিলারির যে স্ট্রাকচার, যে ক্যাপিলারিটা কি হয় আমার এর সঙ্গে, আমার হেনরি লুপের সঙ্গে প্যারালালি এক্সিস্ট করে, এই স্ট্রাকচারটাকে আমরা বলি ভেসা রেক্টা, ভাষা রেক্টা। এটাকেই বলা হয় ভাষা রেক্টা। ওকে, যেটা কিন্তু ইফারেন্ট আর্টেরিওল থেকেই তৈরি হয়। কোন নিউরনের ক্ষেত্রে? সুপারফিশিয়াল নেফ্রনের ক্ষেত্রে নয়, শুধুমাত্র জাক্সটা মেডুলারি নেফ্রনের ক্ষেত্রে।